নমস্কার বন্ধুরা, কল্লোল দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট আজকের দিনে সমাজের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 অনুযায়ী দেশের প্রত্যেক 3 জন লোকের মধ্যে একজন বেকার। আনএমপ্লয়মেন্ট রেট 29.1%-এ পৌঁছে গিয়েছে, তাও যাদের মধ্যে গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে। সবথেকে বড় প্রশ্ন হলো, আসলে কি এমন ঘটছে? 140 কোটির দেশে আমরা বাস করছি। এত লোকের চাল, ডাল, তেল, চিনি, সাবান, শ্যাম্পু, জুতো, কাপড়, স্কুল, টিভি, হাসপাতাল, ইলেকট্রিসিটি, আরও না জানি কি কি চাই। এত বড় মার্কেট এখানে। বিদেশি কোম্পানিরা এখানে এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রফিট আর্নিং করে বেরিয়ে যাচ্ছে। যাদের মধ্যে কিছু কিছু কোম্পানি আছে যারা শুধু চিনি ও সোডা মিশ্রিত রঙিন পানীয় বিক্রি করছে। পেপসিকোকেই দেখে নাও, এর লেটেস্ট আরওসি ফাইল অনুযায়ী ইন্ডিয়াতে এর ইয়ারলি রেভিনিউ 8,000 কোটি টাকা। কোকাকোলা ইন্ডিয়া, যার ইয়ারলি রেভিনিউ 12,800 কোটিরও বেশি। আর দেশের যুব সমাজের 12,800 টাকারও চাকরি জোটে না। এটা কি করে পসিবল হয়? ইন্ডিয়া 5th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে। আর গল্প হয়েছে আমরা খুব তাড়াতাড়ি $5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে যাব। কিন্তু এই ইকোনমিতে আপনার জন্য কোনো চাকরি নেই। আসলে কে আপনার চাকরি খেয়ে নিয়েছে? আপনার কাজ ধান্দাকে কিভাবে বন্ধ করে রাখা হয়েছে? বন্ধুরা, আমার এই প্রথম ভিডিওতে আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে গভীরভাবে বুঝতে চলেছি। এর পিছনের রুট কজ কী, আর কী বা এর সলিউশন। শুধু সরকার বা অন্যের উপর ভরসা করে নয় যে সরকার কি করতে পারে, নিজের উপরও ভরসা করতে হবে যে আপনি কি করতে পারেন। আমি কারোর নামে দোষ দিচ্ছি না, বা আমি কারোর পক্ষে বা বিপক্ষেও কথা বলছি না। আমি নিজে একজন ভুক্তভোগী ছিলাম। আমিও এক মিডল ক্লাস থেকে বিলং করি। আমার কথা কেবল একজন বেকারই বুঝতে পারবে, কারণ তারা আজ যে জায়গায় আছে 5 বছর থেকে 15 বছর আগে পর্যন্ত আমিও সেই জায়গায় ছিলাম। আর এই 10 বছর জীবনে যে লাথি ঝাঁটা খেয়েছি, কিছু কিছু আত্মীয় পরিজনের যে হাসি ঠাট্টার পাত্র হয়েছি, সেটা কেবল ভুক্তভোগীরাই বুঝতে পারবে। ওই বললাম না, প্রত্যেক 3 জনের মধ্যে একজন বেকার। সেই একজনই হয়তো খুব ভালোভাবে বুঝবে সবাই, কিন্তু ফিল করবে একজনই, আঘাত যার লেগেছে। যাকে মুদ্রা কথায় আসা যাক। এটা আমার ফার্স্ট ভিডিও, তাই জানি না এই ভিডিওতে অপ্রিয় সত্য কিছু বেরিয়ে গেলেও বদহজম যাদের জেনেটিক প্রবলেম তারা কিভাবে রিয়্যাক্ট করবে সেটা তো ভিডিওর পরেই বোঝা যাবে। হয়তো নতুন চ্যানেল বলে বন্ধও করে দিতে পারে। তাও রাজ্যের বাইরে থেকে দেখলে, অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে আমাদের রাজ্যের দুর্বলতা বা দেশের সব আনএমপ্লয়মেন্টের সমস্যা দেখে আমি দেশের যুব সমাজদের কিছু বার্তা দেবার জন্য নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করে কিছু কড়া সত্য কথা বলতে বাধ্য হচ্ছি। প্রথমেই বলে দিচ্ছি, কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে বা পক্ষে আমি ডিরেক্ট আঘাত করছি না, কিন্তু কিছু নাম উঠে আসবে, কারণ চোরের ঘরে ক্ষোভের বাসা বলে কথা আছে না। আজ আমরা সেই জায়গায় বিলং করছি। আসুন শুরু করা যাক আমার প্রথম ভিডিও, আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন। বন্ধু, আপনার কি সেই কথা মনে আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটিখানেক চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিছু কিছু মিডিয়া চ্যানেলের বক্তব্য, তিনি কখনোই এরকম কথা দেননি। আমি কোনো তামাশা করছি না। এবিপি নিউজ এটা নিয়ে একটা ফ্যাক্ট চেক করেছিল। তারা এটা বলল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল এটা বলেছিল যে কংগ্রেস চাকরি দেয়নি। উনি থোড়ি এটা বলেছেন যে আমরা চাকরি দেব। या बीजेपी चुनावी वायदे के तौर पर कहीं कभी देश को हर साल 2 करोड़ नौकरी देने का वायदा नहीं किया था। इसीलिए मोदी सरकार पर हर साल 2 करोड़ नौकरी न दे पाने का आरोप झूठा साबित हुआ है। এখন এবিপি নিউজ এটা বলো, এটা কোন পলিটিক্যাল পার্টির ক্যাম্পেইন? আজকের সত্যিটা কি জানেন? আমার এটা বলতে খুবই খারাপ লাগছে যে এরা পশ্চিমবঙ্গকে বেকারত্বের সব থেকে শীর্ষের সারিতে রেখেছে। কিন্তু কথা শুধু পশ্চিমবঙ্গেরই নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রায় সমস্ত জায়গায় গিয়েই চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই 7 বছর আগের ক্লিপ দেখুন। हमने मेक इन इंडिया का अभियान चलाया है और नौजवान अपने ही इलाके में रोजगार कमाए ताकि शाम को अपने माँ बाप के पास जाकर के बैठ सके। আমাদের নিউজ চ্যানেলগুলোরও এই 7 বছর আগের ক্লিপ দেখা উচিত, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 বিলিয়ন চাকরির কথা দিয়েছিলেন। Our aim is to create jobs for more than 1 billion young hands. আমাদের সমস্ত টিভি নিউজ চ্যানেলগুলো হয়তো বেকারত্বের সমস্যা নিয়ে কথা বলবেই না, আর নয়তো নিজেদের একেবারে নিংড়ে নিয়ে কিছু বা বলবে, সরকারের ইমেজ বাঁচানোর চেষ্টা করবে। এই ভদ্রলোককেই দেখে নিন, এনার নাম সুধীর চৌধুরী। ইনি বলছেন
সকলের সরকারি চাকরি কেন চাই? ইনি আম জনতার উপরই রবরবা দেখাচ্ছেন। ইনি বলেছেন তোমার সরকারি চাকরি দরকার কারণ তোমার বাঁ হাতের ইনকাম দরকার, মানে তোমার ঘুষ চাই। नौकरियों की चाहत के पीछे एक बड़ी वजह रिश्वत भी है। सरकारी नौकरी में अगर पैसा कम भी हो तब भी कई कर्मचारी रिश्वत लेकर अच्छा खासा पैसा कमा लेते हैं। और 2019 में हुए एक सर्वे में हर 2 में से 1 भारतीय ने ये माना कि उन्होंने अपना काम करवाने के लिए किसी न किसी सरकारी कर्मचारी को रिश्वत। মানে সুধীর চৌধুরী বলতে চাইছেন প্রধানমন্ত্রীর যে স্লোগান আমি খাবো না আর কাউকে খেতেও দেব না, এটা শুধুমাত্র একটা তামাশা। मेरा तो मंत्र है, न खाऊंगा न खाने दूंगा। শুধু এই নয়, সুধীর চৌধুরী বলছেন ইয়ুথ স্কিল্ড নেই, स्किल्ड ना होना भी एक बहुत बड़ी वजह। এর পিছনে দায়ী কে? তাহলে সুধীর ভাই আমি কি এটা ধরে নেব যে প্রধানমন্ত্রীর স্কিল্ড ইন্ডিয়া শুধুই একটা ঠাট্টা? भारत में बहुत सारे लोग परीक्षा देकर, पैसा देकर, किसी नेता की सिफारिश लगाकर किसी भी तरह से सरकारी नौकरी पाना चाहते हैं। और इसकी सबसे बड़ी वजह यह है कि सरकारी नौकरियों में काम के घंटे बहुत ज्यादा नहीं होते, काम के घंटे तय होते हैं, छुट्टियां जी भर के मिलती हैं। মানে সব থেকে প্রথমে গ্রাউন্ড রিয়ালিটিকে বুঝতে হবে বন্ধুরা। গ্রাউন্ড রিয়ালিটিকে একটু গভীরভাবে বুঝতে চলেছি। প্রথমে এটা জানার চেষ্টা করছি আসলে দেশে কত চাকরির দরকার। মিনিস্ট্রি অব এডুকেশনের ওয়েবসাইটে 2021-22 রিপোর্ট পেয়েছি। এখানে পরিষ্কারভাবে লেখা আছে নাম্বার অফ এনরোলমেন্ট ইন হায়ার সেকেন্ডারিতে 2.85 crore, মানে প্রতি বছর হায়ার সেকেন্ডারিতে এতগুলো স্টুডেন্ট এনরোল্ড করে। আসলে প্রত্যেক বছরই কি আমাদের এতগুলো চাকরির দরকার হয়? আসলে আমাদের ওই স্টুডেন্টদেরও কনসিডার করা দরকার যারা প্রথমেই ড্রপ আউট করে যায়। ইউটিআইএসসির রিপোর্ট অনুসারে 12.61% স্টুডেন্ট ড্রপ আউট করে যায় সেকেন্ডারি লেভেলে, মানে ক্লাস 10th পরে। আর এর প্রথমে আপার প্রাইমারি লেভেলে 3% ড্রপ আউট, আর প্রাইমারি লেভেলেও 1.4% ড্রপ আউট রেট। এই বছরেরই রিপোর্ট দেখে নাও, 35 লাখেরও বেশি স্টুডেন্ট 10th পরে 11th পৌঁছাতেই পারেনি। যদি আমরা 12 পাস, 12 ফেল এই সমস্ত স্টুডেন্টদের কনসিডার করি তাহলে ওভারঅল যে নাম্বারটা পাবো সেটা প্রায় 3.4 crore। এদের মধ্যে 12 পাস করা স্টুডেন্টদের বেশিরভাগই ডিসাইড করে যে তারা কলেজে ভর্তি হবে। আসলে আমাদের কলেজগুলোতে, দেশের সমস্ত কলেজগুলোতে এতগুলো স্টুডেন্টদের কমোডেট করার মতো কি সিট আছে? এর উত্তর সোজাসুজি না। সবার প্রথমে মেডিকেল এডুকেশনের এক্সাম্পল নিয়ে দেখা যাক। জুলাই 2023-এ আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার পার্লামেন্টকে বলেছিল যে পুরো দেশে 1,08,000 MBBS-এর সিট আছে। এছাড়াও কিছু BDS-এর সিট আছে, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী এখানে টোটাল নাম্বার অফ সিট আছে MBBS প্লাস BDS সিট অ্যারাউন্ড 1.4 lakhs। কিন্তু নিট ইউজি 2023-এ টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন যেটা 20 লাখেরও বেশি। মানে যদি 15 জন স্টুডেন্টের ডক্টর হবার অ্যাম্বিশন থাকে তাহলে তাদের মধ্যে একজনেরই ডক্টর হওয়ার সুযোগ মেলে। পিজি সিটের সংখ্যা এর থেকেও কম, মাত্র 67,800টি সিট। বন্ধুরা, এর মানেটা তোমরা কি বুঝতে পারছো? আমাদের দেশে ডক্টর হওয়ার ক্যান্ডিডেটের সাপ্লাই প্রচুর। আমাদের দেশে অনেক লোক ডক্টর হতে চায় আর ডিম্যান্ডও অনেক। অনেক লোক ডক্টর হতে চায়, কিন্তু প্রবলেম এটাই স্বাধীনতার এতগুলো বছর পরেও আমাদের দেশের কোনো সরকারি এত সুযোগ পাওয়ার পরেও ন্যূনতম দরকারি পরিমাণ এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেই পারেনি। কলেজেস, ইউনিভার্সিটিস এবং এডুকেশনাল ইনস্টিটিউটের সংখ্যা খুবই কম। আমাদের দেশে যতগুলো মেডিকেল ইনস্টিটিউশন আছে তার মধ্যে অর্ধেক সরকারি আর অর্ধেক প্রাইভেট। আর প্রাইভেট কলেজের ফিস খুবই হাই। টাইমস অফ ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী DY পাটিল মেডিকেল কলেজ, যেটা মুম্বাইতে অবস্থিত, সেটা আমাদের দেশের সবথেকে কস্টলি মেডিকেল কলেজ, যেটার ফিস 1.4 কোটি। ডিসেম্বর 2022-এ মিনিস্টার অফ স্টেট ফর এডুকেশন এখানে একটা ইনফরমেশন প্রেজেন্ট করেছিল, যেটা থেকে আমরা জানতে পারি যে ভারতের যে কোনো প্রাইভেট কলেজের মিডিয়ান ফিস 11.5 lakhs পার ইয়ার হয়। মানে টোটাল ডিগ্রি কমপ্লিট করতে প্রায় 60 lakhs রুপিস দরকার। এটা যে কোনো ডিমড ইউনিভার্সিটির মিডিয়ান ফিসের থেকেও বছরে 21 লাখ টাকা বেশি। টোটাল ফিস 1 কোটি টাকার থেকেও বেশি। দেশে কতগুলো এমন পরিবার আছে যারা এটা এফোর্ড করতে পারবে? স্টেট অফ ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া 2022-এর রিপোর্ট অনুযায়ী 90% ভারতীয়দের মান্থলি ইনকাম 25,000 টাকার থেকেও কম। 90% দেশবাসী এই কলেজ ফিস এফোর্ডই করতে পারবে না।
আর এই সমস্ত কথা শুনে কোনো মহানুভব হয়তো অজুহাত দেয় যে সবাইকেই ডক্টর হতে হবে। তাহলে চলুন ইঞ্জিনিয়ারের অবস্থাটাও দেখা যাক। ডিসেম্বর 2022-এ আমাদের মিনিস্ট্রি অফ স্টেট ফর এডুকেশন সুভাষ সরকার রাজ্যসভায় বলেছিলেন, আজ পর্যন্ত ইন্ডিয়ার টোটাল পপুলেশন বেড়েই চলেছে, কিন্তু টোটাল নাম্বার অফ ইঞ্জিনিয়ারিং কলেজে যে সিট আছে সেগুলো ক্রমশ কমতেই চলেছে। 2017-18-তে যেখানে 14,65,000 সিট ছিল, এটা 2021-22-এ কমে গিয়ে 12,53,000-এ চলে এসেছে। কিন্তু এই প্রবলেমেও একটা কন্ডিশন রয়ে গিয়েছে। 2017-18-তে অর্ধেকেরও বেশি সিট খালি ছিল। 2018-19 সালে 48.6% সিট খালি ছিল। 2021-22-এও প্রায় 33% সিট খালি ছিল, মানে 4,21,000 সিট খালি ছিল। এখানেও সাপ্লাইয়ের কমতি ছিল না। দেশের মধ্যে কোটি কোটি লোক ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে এতগুলো সিট কেন খালি যাচ্ছে? এর পিছনে 4টি প্রধান কারণ। প্রথমে হলো হাই ফিস। বিগত কয়েক বছর ধরে আইআইটির মতো কলেজের ফিস বেড়ে গিয়েছে। 2016-র এই নিউজ আর্টিকেলকে দেখো, আইআইটির ফিস অলমোস্ট ডবলের থেকেও বেশি বেড়েছে। 90,000 থেকে 2 লাখ টাকা করে দিয়েছে। 4 বছরের বিটেক ডিগ্রির জন্য 8 লাখ টাকা বেশি পে করতে হবে। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলতে গেলে এই ফিস 20 লাখ টাকা। দ্বিতীয় কারণ হলো, ফিস আপনি যতই পে করুন না কেন, বেশিরভাগ কলেজেই কোয়ালিটি অফ এডুকেশন অনেক পুয়ার। বেশিরভাগ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেই সাব স্ট্যান্ডার্ড ফ্যাকাল্টি হয়, যেখানে খুবই কম পেমেন্ট করা হয়, আর নয়তো তারা কোয়ালিফাই করে না। জুন 2023-এ মিনিস্ট্রি অফ এডুকেশনের এই ডেটাকে দেখুন। পুরো দেশের মধ্যে মাত্র 44.51% ফ্যাকাল্টি হয় এইসব ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, যাদের কাছে পিএইচডি ডিগ্রি আছে। মাত্র 55.49% মাস্টার্স ডিগ্রি আছে। আমি বুঝতে পারি না এগুলোকে অ্যালাউ কী করে করা হয়। তৃতীয় কারণ, বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং কলেজে ফ্যাকাল্টিরও শর্টেজ আছে। ডিসেম্বর 2022-এর এই রিপোর্টকে দেখুন। আমাদের এডুকেশন মিনিস্টার লোকসভাকে বলেছিল 4,500 ফ্যাকাল্টি পোস্টস আমাদের প্রেস্টিজিয়াস আইআইটি কলেজগুলোতে খালি পড়ে আছে। অ্যাকাডেমিক ইয়ার 2021-22-এ ওভারঅল 40.3% টিচিং পজিশন ভ্যাকেন্ট ছিল। ভেবে দেখুন বন্ধুরা, যদি আইআইটি কলেজের এই অবস্থা হয়, তাহলে দেশের অন্য সব ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কি অবস্থা হবে? চতুর্থ কারণ, বেশিরভাগ কলেজগুলোর কাছেই প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই। 2019 সালের এআইসিটিই ডিসাইড করেছিল দেশ জুড়ে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে 40,000 সিট কমিয়ে দেবে। কেন? কারণ এদের কাছে পরিমাণ মতো ফ্যাকাল্টি নেই আর দরকারি ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে। 2022 সালে আন্না ইউনিভার্সিটি একটা ফিজিক্যাল ইন্সপেকশন করেছে। তামিলনাড়ুতে 50% ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার নেই। আগের বছর তামিলনাড়ুতে 37টি এমন ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল যেখানে একটিও স্টুডেন্ট অ্যাডমিশন হয়নি। যখন দেশ জুড়ে ইঞ্জিনিয়ারিং কলেজের এই অবস্থা, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদেরই প্রপার কর্মসংস্থান নেই। 2019-এ একটা এমপ্লয়েবিলিটি অ্যাসেসমেন্ট কোম্পানি অ্যাসপায়ারিং মাইন্ডস একটা রিপোর্ট বের করেছিল, যেখানে বলা হয়েছে 60% ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইন্টার্নশিপই করে না। মাত্র 3% ইঞ্জিনিয়ারের কাছে টেকনোলজিক্যাল স্কিল আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স অ্যান্ড মোবাইল ডেভেলপমেন্টের ফিল্ডে 80% ভারতীয় ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানেরই সুযোগ নেই। এটার মানে এটা নয় যে তারা কুঁড়ে বা পড়াশোনাতে ভালো নয়, কারণ এটাই যে আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা খুবই কম, আর যেগুলোও বা আছে তাদের বেশিরভাগেরই কম্পিটেন্ট ফ্যাকাল্টি আর প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই। এখন এই কথা শোনার পর কিছু মাথারা বলবেন, শুধু ইঞ্জিনিয়ারের পিছনে কেন পড়ে আছো, অন্য কিছু করো, তোমরা আইটিআই জয়েন করো। আইটিআই মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে আপনি অনেক কিছুর স্কিল শিখতে পারেন। এটাও একটা ভালো অপশান, কিন্তু দেখার বিষয় হলো এখানে কত সিট আছে। আমাদের মিনিস্টার অফ স্টেট ফর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ রাজীব চন্দ্রশেখর 2022-এর ডিসেম্বরে লোকসভাকে বলেছিল, আমাদের দেশে কম করে 15,000 আইটিআই ইনস্টিটিউট আছে। টোটাল ক্যাপাসিটি প্রায় 25 লাখ। মেডিকেলে 1.5 লাখ, ইঞ্জিনিয়ারিংয়ে 12 লাখ, আইটিআইয়ে 25 লাখ। এই সমস্ত সিট অ্যাডপ্ট করে দিন, তাহলে 50 লাখও হবে না। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম
সমস্ত দেশ জুড়ে যত স্টুডেন্ট বের হয় তাদের সংখ্যা 3 কোটিরও বেশি। বাকি কোটি কোটি স্টুডেন্ট কোথায় গিয়ে কি পড়াশোনা করবে? এইসব আইটিআই কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মতোই 50% সিট খালি পড়ে আছে। এখান থেকে গ্র্যাজুয়েট করার পরেও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মতোই কোনো জব গ্যারান্টি নেই। বেশিরভাগ স্টুডেন্টরা যারা গ্র্যাজুয়েট তাদের কর্মসংস্থানের কোনো সুযোগই নেই। যদি আমি তর্কের খাতিরে ধরেই নিই যে সমস্ত সিট খালি আছে সেগুলি সবই ফুল করা হয় আর সমস্ত কলেজেই টপ কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয়, সবাই খুবই স্কিলফুল স্টুডেন্ট তৈরি করে, তাহলেও কি সবাই চাকরি পাবে? এরও উত্তর সরাসরি না। জুলাই 2023-এ সিআইএমইর ডেটা থেকে জানা যায় এইসব ম্যানুফ্যাকচারিং সেক্টরে 2016-তে 5.1 করোড় চাকরি ছিল। 2023-এ এই সংখ্যাটা কমে গিয়ে 3.6 করোড় নেমে দাঁড়িয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন বন্ধুরা, ম্যানুফ্যাকচারিং সেক্টরে 30% লোকের জব চলে গিয়েছে। উপরন্তু যাদের কাছে চাকরি আছে তাদের চাকরিও সিকিউরড নয়। এই রিপোর্টগুলো একবার দেখুন। মে 2020-তে সিএমআইয়ের রিপোর্ট অনুযায়ী 12 কোটিরও বেশি মানুষ চাকরি হারিয়েছেন এপ্রিলে, যখন করোনা ভাইরাসের লকডাউন হয়েছিল। জুন 2021-এ 1 কোটি মানুষ তাদের চাকরি হারিয়েছেন কোভিডের সেকেন্ড ওয়েভের কারণে। 97% হাউস হোল্ড ইনকামস ডিক্লাইন করে গিয়েছে। আপনি বলবেন কোভিডের কথা কেন তুলছি? তাহলে চলুন কোভিডের পরবর্তী আরও খবর দেখাচ্ছি। মে 2023 ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশন বলেছে 6% কন্ট্রাক্ট ওয়ার্কার্স তাদের চাকরি হারিয়েছেন মার্চের কোয়ার্টারে ইন্ডিয়ান আইটি সেক্টরে। জুন 2023 11,000 ইন্ডিয়ান স্টার্ট আপ এমপ্লয়িকে লে অফ করা হয়েছে। আগস্ট 2023-এ লে অফের সুনামি বয়ে গিয়েছে। টেক কোম্পানিগুলো 2 লাখেরও বেশি কর্মী ছাঁটাই করেছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলোর কপালে ভাঁজ দেখা দিয়েছে, কারণ টিসিএস, কগনিজেন্ট, উইপ্রোর মতো কোম্পানিগুলো তাদের ক্যাম্পাস হায়ারিং শুরুই করেনি। অক্টোবর 2023 টপ 5-এর মধ্যে 4টি আইটি কোম্পানির হায়ারিং রিপোর্ট নেগেটিভে গিয়েছে। ইনফোসিস, উইপ্রো, এইচসিএল এবং টেক মহিন্দ্রার মতো হায়ারিং রিপোর্ট নেগেটিভে ছিল। কেবল টিসিএসের হায়ারিং নাম্বার পজিটিভে ছিল 523 স্টাফার্স। এখানে হচ্ছেটা কি? ইন্ডিয়ান ইকোনমির জিডিপি গ্রোথ রেট নেগেটিভে নেই, আর না তো এই কোম্পানিগুলো লসে রান করছে। যদি আপনি টিসিএসের প্রফিট দেখেন তাহলে প্রফিট গ্রোথ রেট 9% ইয়ার অন ইয়ার, 11,300 কোটি টাকার প্রফিট। যদি আপনি ইনফোসিসের কোয়ার্টারলি প্রফিট দেখেন বিফোর ট্যাক্স 8,500 কোটি টাকার প্রফিট। এই সমস্ত কোম্পানিগুলোই নিজেদের কোয়ার্টারলি প্রফিটের রেকর্ড করেছে, কিন্তু এদের কাছে লোকেদের দেওয়ার মতো কোনো চাকরি নেই। উপরন্তু যাদের এরা চাকরিতে রেখেছে তাদের দিয়ে ওভারটাইম কাজ করিয়ে নিচ্ছে। অর্ধেকেরও বেশি এমপ্লয়ি বার্ন আউটের রাস্তায়। ম্যাকেনসি হেলথ ইনস্টিটিউটের 2023-এর সার্ভে অনুযায়ী ওয়ার্কপ্লেস বার্ন আউট সার্ভেতে ইন্ডিয়া শীর্ষে অবস্থান করছে। 62% ইন্ডিয়ান এমপ্লয়িজ ওয়ার্কপ্লেস এক্সশনের রিপোর্ট করছে। সেকেন্ড পজিশনে জাপান, যার 61%। শুধুমাত্র এটার উপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি হয়নি, আগেও এরকম অনেক রিপোর্ট এসেছে যেগুলো এইসব জিনিসের উপর পয়েন্ট আউট করে গিয়েছে। সেপ্টেম্বর 2023-এ এশিয়ান মেন্টাল হেলথ ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী অর্ধেকেরও বেশি ইন্ডিয়ান এমপ্লয়ি তাদের চাকরি থেকে এক্সস্টেড ফিল করে। ফেব্রুয়ারি 2021-এ আইএলওর রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান ওয়ার্কার্স ওয়ার্ক লংগেস্ট আর্ন দ্য লিস্ট। আমি এটা বলছি না যে সব কোম্পানিগুলোই এরকম করে, কিন্তু দেশের মধ্যে বেশিরভাগ কোম্পানির এটাই ফান্ডা যে বেশি এমপ্লয়ি রিক্রুট করতে হবে না, তার জন্য বেশি স্যালারি দিতে হবে। বর্তমানে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের তেল বার করো। যদি কোনো এমপ্লয়ি এই প্রেশারটা নিতে না পারে তাহলে তাদের কস্ট কাটিং করো আর এর ইনহ্যান্সড এফিসিয়েন্সির নাম করে লে অফ করে দাও। অল ওভার ওয়ার্ল্ড জুড়ে অনেক কোম্পানি আছে যারা এরকমটা করে। অ্যামাজন 2023-এর প্রথম 3 মাস গ্লোবালি 27,000 লোককে ছাঁটাই করেছে। মেটা নভেম্বর 2022 থেকে 21,000 এমপ্লয়িকে ফায়ার করেছে। টুইটারের ডিসেম্বর 2022-এর রিপোর্ট, ইন্ডিয়াতে টুইটারে চাকরি করেন এরকম লোকের সংখ্যা মাত্র 80 জন। ইঞ্জিনিয়ারদের বেশি ঘন্টা কাজ করতে বলা হয়েছে। এখানে একটা প্যাটার্ন রয়েছে যেটা পরিষ্কারভাবে দেখা যায়। যখন একটা কোম্পানি তার প্রয়োজনের তুলনায় বেশি বড় হয়ে যায় সেই কোম্পানির জব গ্রোথ রেট সবসময় নিচের দিকে নেমে যায়। উদাহরণস্বরূপ আদানি পাওয়ার, এর মার্কেট ক্যাপিটালাইজেশন 11 লক্ষ কোটি টাকা, নট এ জোক।
এটা একটা অনেক 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 বড় সংখ্যা। তো এই কোম্পানি নিজের কাছে কটা এমপ্লয়ি রেখেছে? এর নিজের ওয়েবসাইটে এর টোটাল এমপ্লয়ির সংখ্যা মাত্র 43,000। কোকা কোলার এক্সাম্পল নিয়ে নাও। ডিসেম্বর 2012-এ কোকা কোলা ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বলেছিল এদের কাছে 1,50,000 এমপ্লয়ি আছে। 10 বছর পরে ডিসেম্বর 2022-এ কোকা কোলা বলেছে তাদের এমপ্লয়ির সংখ্যা 82,000। এই 10 বছরে এর এমপ্লয়ি সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। কিন্তু এ যে প্রফিট আর্ন করেছে সেটা $100 বিলিয়ন। টুইটারের মার্কেট ক্যাপিটালাইজেশন $41 বিলিয়ন, মানে 3.4 লক্ষ কোটি টাকা। কিন্তু এর কাছে মোট কতগুলো এমপ্লয়ি আছে? মাত্র 1,500। ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট কোম্পানি আইটিসি, যা 25টিরও বেশি ব্র্যান্ডকে ওন্ড করে। সানফিস্ট বিস্কিট, আশীর্বাদ আটা, বিঙ্গো ম্যাট অ্যাঙ্গেল, আইটিসি মৌরিয়ার মতো বড় বড় হোটেল, 10টিরও বেশি সিগারেটের বড় ব্র্যান্ড, ক্লাসমেট স্টেশনারি, এগুলো সব এই বড় কোম্পানির মধ্যে আসে। এর মার্কেট ক্যাপ 5.4 লাখ crore রুপিস। কিন্তু এ কতগুলো এমপ্লয়ি হায়ার করে? মাত্র 23,000 এমপ্লয়ি। এফএমসিজি সেক্টরে আরও একটা বড় নাম আছে, তার নাম হলো হিন্দুস্তান ইউনিলিভার, যে 50টিরও বেশি এফএমসিজি ব্র্যান্ড ওন করে। পেপসোডেন্ট, ক্লোজ আপ, লাইফ বয়, ডাফ, পিয়ার সোপ, কোয়ালিটি ওয়ালস, হরলিক্স, রেড লেভেলস, ব্রু কফি, সার্ফ এক্সেল। এর মার্কেট ক্যাপিটালাইজেশন 5.9 লাখ crore রুপিস, অ্যানুয়াল টার্ন ওভার 58,000 crore রুপিস। কিন্তু এর টোটাল এমপ্লয়ি মাত্র 21,000। এখানে দ্রষ্টব্য বিষয় কি? এই যে প্রাইভেট জব, ইঞ্জিনিয়ারিং, এমবিএ ইত্যাদি করার পর যে চাকরি পাওয়া যায়, কর্পোরেট হোয়াইট কালার জবস, এগুলি খুবই সীমিত সংখ্যক। এর মানে এটা নয় যে কারোর স্কিল কম বলে তার চাকরি হচ্ছে না। আমাদের দেশে অনেক স্কিল্ড পারসন আছে, প্রবলেম এটাই যে চাকরি কম আছে। 2023-এর ফেব্রুয়ারিতে আরএসএসের প্রধান মোহন ভাগবত একটা বক্তৃতায় বলেছিলেন যে সবাই চাকরির পিছনে দৌড়ায়। সরকারি চাকরি 10%-এর কাছে, বেসরকারি চাকরি 20%-এর কাছে, আর সমস্ত ওয়ার্ল্ডে এমন কোনো সোসাইটি নেই যারা এই সব কিছু মিলিয়ে 30%-এরও বেশি চাকরি প্রোভাইড করতে পারে। সুধীর চৌধুরী, নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্বরা তো আগেই বলেছিলেন যে চপ ভাজাও তো কাজের মধ্যে পড়ে। এনারা তো আগে বহুবার বলেছিলেন যে সরকারি বা বেসরকারি চাকরির কি দরকার, সবাই তো নিজের নিজের মতো করে ব্যবসা করতে পারে। सर आपके जीटीवी स्टूडियो के बाहर कोई पकौड़े बेचता है और शाम को 200 रुपया कमा करके घर जाता है, उस व्यक्ति को आप रोजगार मानोगे कि नहीं मानोगे? কেন এইসব অজুহাত কেন? এনারা এইসব অজুহাত কেন দেন? তাহলে দেশের যুব সমাজকে পড়াশোনার জন্য অনুপ্রেরণা দেওয়ার কি দরকার? আমাদের জসমিন দেশে যদাচারের মানুষের মধ্যে একবারও এইসব ভাবনা চিন্তা করার সময় আছে? যদি সরকারের চাকরি দেওয়ার ক্যাপাবিলিটি নেই তাহলে কথা কেন দেন? যদি বেকারত্বের কথা নিয়ে আলোচনা করতেই হয় তাহলে গান্ধীজির চরকা, যেটাকে নিয়ে মানুষ তামাশা করে, সেই তো মানুষকে বেশি কর্মসংস্থান দিয়েছে। এই চরকাই এইসব বড় বড় কোম্পানির থেকে বেশি এমপ্লয়ি প্রোভাইড করে। আইএমআর গ্রুপের রিপোর্ট অনুযায়ী 2022 সালে ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটের সাইজ $3.9 বিলিয়ন, অর্থাৎ 32,000 কোটি টাকা। আপনি কি গেস করতে পারেন এর কজন এমপ্লয়ি? 69 লক্ষ মানুষ সেখানে চাকরি করেন। হিন্দুস্তান ইউনিলিভারের সঙ্গে আরেকবার তুলনা করা যাক। এর টার্নওভার 58,000 কোটি টাকা আর এমপ্লয়ির সংখ্যা 21,000। এদিকে হ্যান্ডিক্রাফট মার্কেটের টার্নওভার 32,000 কোটি টাকা, কিন্তু এর এমপ্লয়ির সংখ্যা 69 লক্ষ। 650 গুণ বেশি জব এই কোম্পানি প্রোভাইড করছে। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী এই জিনিসটা পয়েন্ট আউট করা যাচ্ছে যে ইনফর্মাল সেক্টর এখনও পর্যন্ত ন্যাশনাল প্রোডাক্টের 50% কন্ট্রিবিউট করে, কিন্তু 90% ওয়ার্কফোর্স এখানে এমপ্লয়ি। তাই আমার মনে হয় দেশীয় ছোট ছোট কোম্পানিগুলিকে সরকারের সাপোর্ট করা উচিত। সরকারের সাপোর্ট মানেই আমাদের সাপোর্ট। আমুল কোং বা লিজ্জত পাঁপড়ের মতো ছোট ছোট কোম্পানিগুলোকে অনেক পরিমাণ ক্রেডিট দেওয়া যেতে পারে, যাতে তারা অনেক বেশি সংখ্যক এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে। বন্ধুরা, এ কথা মনে রাখবেন, গভীরভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যাদের হাত আছে সেগুলো হলো আমাদের কোঅপারেটিভ এবং মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস। দেশের সমস্ত দোকানদার বা রাস্তার পাশে দোকান লাগানো ব্যবসায়ীদের ক্রেডিট দেওয়া দরকার, যারা ডিসেন্ট্রালাইজড ইকোনমি আর লোকালাইজড প্রোডাকশন ক্রিয়েট করে। আসলে সেখানেই তো জব ক্রিয়েশন হয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ এবং ভোকাল ফর লোকাল, আমি জানি এটা প্রধানমন্ত্রীর একটা স্লোগান মাত্র, কিন্তু কথা যখন শুধুই স্লোগানের ওঠে না, তখন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক বড় ফ্যান হয়ে যাই। কিন্তু প্রবলেম এটাই, প্রধানমন্ত্রী শুধুমাত্র এই স্লোগান দিতেই পারেন, কাজ হয়তো তিনি উল্টো করেন আর নয়তো করেনই না। বেকারত্বের সমস্যাকে কমানোর জন্য এখানে সরকারের কি করা দরকার? সব থেকে প্রথমে ভ্যাকেন্সিগুলো পূরণ করতে হবে। এখনও পর্যন্ত সরকারি দপ্তরগুলিতে চাকরির অভাব আছে, তো কমসে কম যেগুলো ভ্যাকেন্ট আছে সেগুলো তো পূরণ করো। সেন্ট্রাল গভর্নমেন্টের 9.4 লাখেরও বেশি সিট খালি আছে, সমস্ত স্টেট গভর্নমেন্টের 60 লাখেরও বেশি ভ্যাকেন্সি খালি আছে। স্কুল থেকে, কোর্ট থেকে, পুলিশ থেকে সমস্ত জায়গার সরকারি দপ্তরগুলিতেই ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে। দ্বিতীয়ত, এডুকেশনের উপর ফোকাস দিতে হবে। দেশের মধ্যে সরকারি স্কুল, সরকারি কলেজেস, সরকারি ইনস্টিটিউশনের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করতে হবে। সমস্ত দেশ জুড়ে অনেক এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে হবে, যাতে আরও অনেক সিট পাওয়া যায়। দেশের মধ্যে অনেক ভালো ভালো স্টুডেন্টরাই ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায়, আর দেশে ডক্টর ইঞ্জিনিয়ারের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। কিন্তু এখানে এডুকেশনাল ট্রানজ্যাকশন পূরণ করার জন্য পরিমাণ মতো ইনস্টিটিউশনই নেই। আর তৃতীয়ত, সরকারকে স্কিলের উপর একটা বড় অ্যাকশন নিতে হবে, স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রেনারশিপকে প্রমোট করার জন্য। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো শহরে খুব ভালো ইকোনমি এক্সিস্ট করে। আমরা যখন রিমোট এরিয়াকে প্রমোট করি, সেখানে জব কে প্রোভাইড করবে? গরিব মানুষেরা চাতক পাখির মতো চেয়ে থাকবে যে কখনো কোনো গদি সেটের এখানে নজর পড়বে আর এখানে ফ্যাক্টরি বানাবে আর আমাদের চাকরি দেবে। এই মাইন্ডসেটটা বদলানো দরকার, সরকারের হস্তক্ষেপ করা দরকার। সরকার শুধুমাত্র লোন প্রোভাইড করে, সরকারকে মিনস অফ প্রোডাকশন, স্টোরেজ স্পেস অ্যান্ড মার্কেট মেকানাইজেশন প্রোভাইড করতে হবে। আমেরিকাতে যখন 1929 সালে গ্রেট ডিপ্রেশন এসেছিল, বা চাইনাতে মাও জেদাংয়ের দ্বারা যে স্টেটমেন্ট নিয়ে আসা হয়েছিল, বা সিঙ্গাপুরে 1960-এ স্লামের মতো কন্ডিশন হয়েছিল, এগুলি তখনই ঠিক হয়েছিল যখন সরকার হস্তক্ষেপ করেছিল। সরকারের হস্তক্ষেপ ছাড়া এগুলো ঠিক করা অসম্ভব। ইন্ডিয়াতেও পণ্ডিত জওহরলাল নেহরুর সময় অনেক সেক্টর পাবলিক আন্ডারটেকিং করা হয়েছিল। LIC আর অনেকগুলো ব্যাংককে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল, তখন অনেক মানুষের চাকরি হয়েছিল। হোয়াইট রিভলিউশন ইন্ডিয়াকে মিল্ক ডেফিসিটের হাত থেকে বাঁচিয়ে লার্জেস্ট প্রোডাকশন অফ মিল্কে পরিণত করেছিল। গুলি তখনই হয়েছিল যখন সরকার হস্তক্ষেপ করেছিল। হায়দ্রাবাদ একটা IT হাব কী করে হয়েছে? কারণ সরকার হস্তক্ষেপ করেছে বলেই। দেশে চপ বিক্রি করা এক জায়গায় আর ডক্টর ইঞ্জিনিয়ারের জায়গা আলাদা। দেশের প্রধানমন্ত্রী আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চপ বিক্রি করার কথা বারবার বলেছিলেন। তাহলে সরকার সেই সব জিনিসগুলিকে প্রমোট করার জন্য কি করেছিল? গ্যাস সিলিন্ডার আর তেলের মূল্য বৃদ্ধি তো অনেক আগেই হয়ে গিয়েছে। আনএমপ্লয়মেন্টের নামে সরকার কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিয়েছে। 2019 সালে 30% থেকে কমিয়ে 20% করা হয়েছে। এর জন্য দেশে এক বছরে 1 লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। সরকার এইসব আরবপতিদের তেল মাখিয়ে চাঁদা টাঁদা তুলে সময় পেলে এইসব ছোট ছোট ব্যবসাদারদের দিকেও একটু নজর দিক। যদি সত্যিকারের দেশের বেকার সমস্যার সমাধান করতেই হয়, তাহলে এইসব ব্যবসায়ীদের উৎসাহ দিতে হবে আর সেরকম সাহায্যও করতে হবে। আর বন্ধু, আপনিও শুধু সরকারের ভরসায় বসে থাকবেন না যে কোন সরকার কখন আসবে আর ভালো করবে। এখানে নিজেকেও কিছু করতে হবে। স্টেপ 1, আপনার ফোন থেকে যেসব গেমিং, গ্যাম্বলিং, বেটিং অ্যাপস আছে সেগুলিকে ডিলিট করুন। এটা জেনে রাখুন, সরকারি চাকরি হোক বা না হোক, প্রাইভেট চাকরি হোক বা না হোক, আপনাকেই কিছু করতে হবে। স্টেপ 2, কোনো স্কিল শিখুন। সেটা যে কোনো ফিল্ডেরই স্কিল হতে পারে, যেটা তোমার ভালো লাগে, যেটা তুমি করতে পারবে, যেটা তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, সেটাই দেখে তুমি কোনো স্কিল শেখো। সেটা ইউটিউবে কোনো টপিকে ভিডিও বানানোও হতে পারে, বা ব্লগিংও হতে পারে, ক্যাটারিং সার্ভিসও হতে পারে, হোম ডেলিভারি কেক সার্ভিসও হতে পারে, চপ, ফুচকা, ঝালমুড়ির ঠেলাও লাগাতে পারো, বাজারে সবজি, মাছ বা মাংস বিক্রি করতে পারো। আরও যদি স্পেশাল কিছু করতে চাও, তাহলে কোনো সেলস পার্সনের কাছে কাজ করে নিজের স্কিল বাড়িয়ে কিছু করতে পারো। কোনো জুয়েলারি দোকানে গিয়ে জুয়েলারির ডিজাইনও শিখতে পারো। বাড়ির আশেপাশে কোনো ওয়ার্কারকে খোঁজো আর তাদের দেখো বা তাদের সাথে কাজ করো। একজন লোক দিনে অন্তত 50 বার তার মোবাইল আনলক করে।
ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপকে স্ক্রল করা ছেড়ে গেমিং বেটিং অ্যাপসকে আনইনস্টল করে সার্চ করো গুগল, ইউটিউব, আইডিয়া নাও ব্যবসার বা ইনকামের। সবসময় নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে ইনভলভ রাখো আর শিখতেই থাকো যে লোক কিভাবে কাজ করছে। বর্ণপরিচয়ের রচয়িতা, জ্ঞানের রাজা স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বলে গিয়েছেন, কোনো কাজই ছোট নয় যদি সেটি কঠোর অধ্যাবসায় ও পরিশ্রমের মাধ্যমে করা হয়। যদি আপনি কঠোর অধ্যাবসায় আর পরিশ্রমের মাধ্যমে কোনো কাজ করেন তাহলে সেই কাজে আপনি ফুল কনফিডেন্স পাবেন আর সেই কাজে সাকসেস হবার চান্স বহু গুণে বেড়ে যায়। তার জন্য প্রথমে আপনাকে শুরু করতে হবে। শুধু শুরু করে দিন, বাকিটা দেখা যাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।